আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল মাস্টারপিস সাসপেন্স থ্রিলার মুভির নাম PA-13। আচ্ছা, মনে করুন কোনো এক অনুষ্ঠানে আপনি একজনকে দেখে ক্রাশ খেলেন। এরপর আপনি তার কাছে গিয়ে পরিচিত হলেন এবং তাকে পটানোর চেষ্টা শুরু করলেন। সে পটেও গেল, আপনি তো মহা খুশি। কিন্তু এমন সময় হঠাৎ আপনার জ্ঞান হারিয়ে গেল। আপনার জ্ঞান ফেরার পর আপনি দেখতেছেন আপনি একটা অজানা ফ্ল্যাটে হাত বাঁধা অবস্থায় পড়ে আছেন, আর আপনার সেই ক্রাশটি আপনার সামনে চেয়ারে বসে আছে, তবে জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায়। বুঝে উঠতে পারছেন না আপনি এখানে কেন বা কিভাবে আসলেন এবং আপনার ক্রাশের কেন বা কিভাবে মৃত্যু হলো। আপনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার পর যখন বিল্ডিং থেকে বের হতে যাবেন তখন দেখতেছেন আপনি বিল্ডিংয়ের 20 তলে আছেন, আর বিল্ডিংয়ের এত সিসিটিভি লাগানো যে আপনার পালানো মুশকিল। তখন আপনি কি করবেন আর আপনার ফিলিংসটাই বা কেমন হবে? এমন অস্থির সব রহস্য ঘেরা গল্প নিয়েই আজকের এই মুভিটি শুরুতেই মাধি নামের একটা ছেলেকে চেয়ারে বাঁধানো অবস্থায় দেখতে পায়। অদ্ভুত কিছু সিন দেখতে দেখতে ছেলেটার সেন্স ফিরে আসলে সে খেয়াল করে সে অপরিচিত একটা বাসাতে এভাবে আটকে পড়ে আছে। সে চেয়ারে থেকে ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। এরপর সে নিজেকে ছাড়ানোর জন্য অনেক জোরাজুরি করতে গিয়ে হঠাৎ চেয়ার সহ মেঝেতে পড়ে যায়। আর তখনই সামনে একটি গ্লাসে দেখে তার পিছনে কেউ একজন বসে আছে। সে তার কাছে সাহায্য চাওয়ার জন্য পিছনে ঘুরতেই মেঝেতে থাকা রক্তের উপর পড়ে যায়। তখনই সামনে তাকে দেখে মালা নামের একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে। সেটা দেখে মাধি ভয়ে আবারও সেন্স হারিয়ে ফেলে, আর সিন কিঞ্চিত ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মালার সাথে মাধির প্রথম দেখা হয়েছিল একটা পাবে। মালা মাধির দিকে তাকিয়ে কলিজা ছেদ করা লুক দিচ্ছে দেখে মাধির ভিতরে ইমরান হাশমি জেগে ওঠে। এরপর কোনো কথা নেই, সোজা মালার কাছে গিয়ে লাইন মারা প্রায় শুরু করে। কিছুক্ষণ পর ডান্স শুরু হলে মালা সেখানে নাচতে নাচতে অন্যদিকে চলে যায়। মাধিও তার পিছু পিছু এসে দেখে মালা একটি টেবিলে বসে আছে। মাধি মালার কাছে আসতেই মালা তাকে বলে সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু মাধি বুঝে যায় মালা ফাও ভাও খাচ্ছে। তাই মাধি মালার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চায়। মালা তখন কোনো উপায় না পেয়ে স্বীকার করে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। তারপর আর কি, দুজনের সাথে পরিচয় হয়। মাধি মালাকে বলে সে একজন মুভি ডিরেক্টর, আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করলেও এখন সে নিজের লেখা স্ক্রিপ্টের উপরেই মুভি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তার প্রথম মুভিটা শুটিং শুরুর 10 দিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে, তাই সে এটা নিয়ে ভীষণ ডিপ্রেশনে আছে। এবার মালা বলে সে একজন বই লেখক, আর মাধির মতো তারও প্রথম বই খুব বেশি একটা জনপ্রিয়তা পায়নি, যে কারণে সে নতুন একটা বই লেখার চেষ্টা করছে, কিন্তু ভালো কোনো প্লট খুঁজে পাচ্ছে না, তাই সেও ডিপ্রেশনে আছে। এটা শুনে মাধি তো আসমান হাতে পায়। সে ভাবে যাক, দুজন একদম খাপে মিলে গেছে। এই খুশিতে মাধি মদ গিলে টাল্লি হয়ে মালার ঘনিষ্ঠ হতে যায়, আর সিনটুক করে বর্তমানে চলে আসে। আসলে ঘনিষ্ঠ হতে যাওয়ার পর কি হয়েছিল সেটা আপনার আমার মতো মাধি নিজেও জানে না। তো যাই হোক, শেষ ফিরে আসতেই মাধি ভয়ে অস্থির হয়ে পড়ে আর অনেক কষ্টে নিজেকে চেয়ার থেকে ছাড়িয়ে নেয়। এরপর মাধি নিজেকে একটু রিল্যাক্স করে নিয়ে মালা বেঁচে আছে কিনা এটা জানার জন্য মালার কাছে আসে। ঠিক তখনই মালার নাকের ভিতর থেকে একটা মাছি বের হয়, যেটা দেখে মাধি ভয়ে পালিয়ে যেতে ধরে, কিন্তু দরজা খুলতে দেখে বারান্দায় ছোট বাচ্চারা খেলতেছে। মাধি তখনই বুঝতে পারে বাচ্চারা তাকে এভাবে দেখলে চিৎকার চেঁচামেচি করবে, আর অবশেষে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, যে কারণে সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর মাধি এখানে আসলে কি ঘটেছিল তা বোঝার জন্য পুরো ফ্ল্যাটটা ঘুরে ফিরে দেখতে শুরু করলে দেখে রুমের দেওয়ালের অনেক জায়গাতেই সরি লেখা আছে, কিন্তু সে এসবের কিছুই বুঝতে পারে না। তখন সে তার বন্ধুদের কাছে কল করার জন্য তার ফোনটা খুঁজতে লাগলে হঠাৎ তার মনে পড়ে সে তার ফোন পাবে ফেলে এসেছে। এমন সময় সে মালার ফোনটা চেয়ারের পাশে পড়ে থাকতে দেখে, সেটা তুলতে যায়, আর তখনই তার শরীর থেকে এক ফোঁটা রক্ত ফোনের উপরে পড়তে লাগে। মাধি দ্রুত ক্যালকুলেশন করে দেখে যদি তার শরীর থেকে এক ফোঁটা রক্ত এখানে পড়ে যায় তাহলে পুলিশ সেটার সূত্র ধরে তাকে অ্যারেস্ট করবে, যে কারণে রক্তের ফোঁটাটা পড়ার আগেই মাধি তার হাত দিয়ে সেটা ধরে নেয় আর ওয়াশরুমে এসে শরীর থেকে সবগুলো রক্ত ধুয়ে ফেলে। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে মাধি ভয়ে চমকে ওঠে। এরপর সে ধীরে ধীরে দরজার কাছে এসে পিফল দিয়ে দেখে একজন কুরিয়ার বয় মালাকে একটা পার্সেল দিতে এসেছে। তখন গিয়ে মাধি বুঝতে পারে এটা তাহলে মালার ফ্ল্যাট। তো কুরিয়ার বয় কলিং বাজিয়ে যাচ্ছে, এমন সময় মিতুন নামের একটা মেয়ে কুরিয়ার বয়কে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে মালা হয়তো কোনো কাজে বাইরে গেছে, তাই পার্সেলটা আমাকে দিয়ে দিতে পারেন। কুরিয়ার বয় তখন বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য মালার কাছে কল করে দেখে মালার ফোন সুইচ অফ, যে কারণে কুরিয়ার বয় মিতুকে পার্সেলটা দিতে যাবে। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে তিলক নামের একটা ছেলে মালার সাথে ফোনে কথা বলতে বলতে বের হয়।
এটা শুনে মাধি তিলককে খুব ভালো করে দেখে নেয়, কারণ মালা তো এখানে মরে পড়ে আছে, তাহলে সে মালার সাথে কথা বলার অ্যাক্টিং কেন করতেছে। তো তিলক এদিকে কুরিয়ার বয়কে বলে যে মালা তাকে পার্সেলটা দিতে বলেছে, কিন্তু কুরিয়ার বয় বলে তার ফোন তো সুইচ অফ, তাহলে সে মালার সাথে কিভাবে কথা বলল। তিলক বলেন মালার ফোনে চার্জ শেষ, তাই মালা তাকে অফিসের ল্যান্ডলাইন থেকে কল করেছে, এখন কি আর করার। বেচারা কুরিয়ার বয় কনফিউজড হয়ে তিলককে এই পার্সেলটা দিয়ে দেয়, কিন্তু যাওয়ার সময় তিলকের ফোন নাম্বারটা নিয়ে চলে যায়। সবকিছু দেখে মাধির মনে পড়ে সে তিলককে পাবে দেখেছিল, যেখানে তিলক মালাকে বিরক্ত করছিল, তাই তাকে পাব থেকে বের করে দেওয়া হয়েছিল। এছাড়াও তিলকের আচরণ কেমন যেন সন্দেহজনক লাগতেছে, তাই মাধি ভেবে নেয় এই তিলকই হয়তো মালাকে মেরে ফেলেছে এবং তাকে এভাবে ফাঁসিয়েছে, যে কারণে মাধি তার সকল ফিঙ্গারপ্রিন্ট আর প্রমাণগুলো এক এক করে খুব গুরুত্বের সাথে মুছে ফেলতে শুরু করে। এমন সময় হঠাৎ তার মনে পড়ে, ওহ শিট, আজকে তো তার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। তখন সিন আবার টুক করে ফ্ল্যাশব্যাকে যায়, আর আমরা দেখি মাধির প্রথম মুভির কাজ বন্ধ হয়ে যাওয়ার পর মাধি তার প্রডিউসার রামানাথকে অনেক রিকোয়েস্ট করতেছে তাকে নতুন করে আরেকটা সুযোগ দেওয়ার জন্য, কিন্তু প্রডিউসার কিছুতেই রাজি হচ্ছে না। অনেক রিকোয়েস্ট করার পর প্রডিউসার মাধিকে একটা লাস্ট চান্স দিয়ে বলে, যদি আগামী 2 দিনের মাঝে ভালো একটা সাসপেন্স থ্রিলার মুভির গল্প নিয়ে আমার কাছে আসতে পারো তো আমি ভেবে দেখব। মাধি তখন বাসায় এসে সারাক্ষণ ভাবতে থাকে কিভাবে একটা নতুন গল্প তৈরি করবে। এমন সময় মাধির কিছু হারামি ফ্রেন্ডরা এসে মাধিকে পাবে নিয়ে যেতে চায়, কিন্তু মাধি তার নতুন গল্প তৈরি করার অজুহাত দিলে তারা বলে, আগে তুই পার্টিতে চল, পার্টিতে গেলে হাজার হাজার গল্প খুঁজে পাবি। তো এমন হারামি বন্ধুদের লজিকের কাছে স্বয়ং আইনস্টাইনের লজিকও তো মার খেয়ে যায়। সেখানে মাধির কি করার, তাই সে ফ্রেন্ডের রিকোয়েস্টের কারণে পাবে যেতে রাজি হয়ে যায়। আর সিন চলে আসে গাড়িতে, আমরা দেখি তারা সবাই পাবে যাচ্ছে। তো গাড়ির মাঝে সবাই বিন্দাস এবং চিল মোডে আছে, বাট মাধি একা সাইলেন্ট মোডে থেকে মনে মনে এখনও মুভির গল্প নিয়ে টেনশন করতেছে দেখে তাকে একটা ধনিয়া পাতার স্টিক নিয়ে তাতে কয়েকটা বাড়ি মারতে বলে। মাধি সেটাতে কয়েকটা টান দিতে অন্য একটা জগতে চলে যায় এবং তার সকল টেনশন ধোঁয়ায় উড়ে যায়। এরপর মাধি আর তার ফ্রেন্ডেরা পাবে ঢোকার পর মালাকেও সেই পোস্টপাস নিয়ে পাবে ঢুকতে দেখি। মালা পাবে ঢুকে মাধির দিকে বারবার কাতিলানা নজরে তাকাতে শুরু করে, আর তখনই সিন ফ্ল্যাশব্যাক শেষে বর্তমানে চলে আসে। মাধি খেপে গিয়ে মালার ডেড বডিটাকেই বলে, কে হে তুই, আর আমাকে কেন এখানে এনেছিস? তোর চক্করে পড়ে আমি এগেরা গলে ফেসে গেছি। এভাবে কিছুক্ষণ চিল্লানোর পর মাধি শান্ত হয়ে বলে, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, কে তোমাকে মেরেছে, নাকি তুমি নিজেকে শেষ করেছো, তবে তোমার জন্য আমার 10 বছরের ফিল্ম ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে বসেছে। আগামীকালের মাঝে আমাকে একটা মুভির গল্প লিখে জমা দিতে হবে, কিন্তু তোমার জন্য আমি এখানে ফেসে গেছি, আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিয়েছ। এসব বলার পর মাধি ভাবে যেভাবে হোক তাকে এখান থেকে বের হতেই হবে। এমন সময় তার ফিল হয় তার চরম ক্ষুধা পেয়েছে, তাই সে ফ্রিজ থেকে ফল বের করে পাগলের মতো খেতে থাকে। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তখন মাধির মনে হয় যাক, এটাই এখান থেকে পালানোর পারফেক্ট সময়। কিন্তু তার অর্ধেক খাওয়া আপেলটা এখানে ফেলে দিলে সেটা ডিএনএ টেস্টে সে পুলিশের হাতে ধরা খেয়ে যাবে, তাই সে আপেলটি এবং তার রক্তে লেগে থাকা কাপড়গুলো একটা ব্যাগে ভরে নেয়। মালার ওয়ার্ড্রোব থেকে কিছু কাপড় বের করে হাতে পেঁচিয়ে সবগুলো ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলতে শুরু করে। এরপর সে মালার কাছে এসে সরি বলে চলে যেতে লাগে। ঠিক তখনই দেখে মেঝেতে পড়ে থাকা রক্তের মাঝে তার মাথার কিছু চুল আটকে আছে। তখন সে চুলটা অনেক কষ্টে সেখান থেকে তুলে নেয় এবং মালাকে চেয়ারের থেকে নামিয়ে মেঝেতে পড়ে থাকা সেই রক্তগুলির উপরে শুইয়ে দেয়, যাতে পুলিশ রক্তের মাঝে মাধির কোনো ছাপও খুঁজে না পায়। ব্যাস, সবশেষে মাধি এখন বের হতে যাবে। ঠিক তখনই তিলকের ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। মাধি পিপ ফল দিয়ে দেখে দুজন কাঠমিস্ত্রি তিলকের কিছু চেয়ার টেবিল ঠিক করার জন্য এসেছে। তারা বারান্দাতে সেগুলো ঠিক করতেছে দেখে মাধির মেজাজ খারাপ হয়ে যায়। এরপর সে জানালা দিয়ে পালানোর কথা ভাবে এবং বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করে যে সে কয় তলায় আছে। তখন সে দেখে সে 20 তলায় আছে। এই কাম সারছে, বেচারা কি করবে তা নিয়ে পুরো দমে টেনশনে পড়ে যায়। এমন সময় দরজার বাইরে চিৎকার চেঁচামেচি শুনে সে আবারও পিফল দিয়ে দেখে ফ্ল্যাটের মালিক পুলিশ ডেকে এনেছে, কারণ এই ফ্লোরের আর পার্কিং লটের সিসি ক্যামেরাগুলো কে যেন ভেঙে ফেলেছে। এদিকে পুলিশকে দেখে মাধির তো অবস্থা পুরোই টাইট হয়ে যায়। সে মনে মনে বলে তার 10 বছরের ফিল্মি ক্যারিয়ার এবং তার সকল স্বপ্ন আজ সব শেষ।
মাঝি তখন দরজায় কান লাগিয়ে বাইরে কথাগুলো শুনতে থাকে এবং ঘটনাটা বোঝার চেষ্টা করে। ইন্সপেক্টর লিজি কাঠমিস্ত্রিদেরকে একটু পরে আসতে বললে তারা কাজ ফেলে রেখেই চলে যায়। ইন্সপেক্টর ভাবে কোনো চোর হয়তো চুরি করতে এসে সিসিটিভিগুলো নষ্ট করেছে, তাই সে সবার থেকে জানতে চায় কারো ফ্ল্যাটে কোনো কিছু চুরি হয়েছে কি না। তখন প্রতিটা ফ্ল্যাটে সবাই ইন্সপেক্টরকে জানায় যে তাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু K13 ফ্ল্যাট অর্থাৎ মালার ফ্ল্যাট থেকে কেউই বের হয় না। তখন ইন্সপেক্টর K13 ফ্ল্যাট থেকে কেউ বের না হওয়ার ব্যাপারটা নিয়ে কৌতূহলী হলে চট করে তিলক বলে ওই ফ্ল্যাটে এখন কেউই নেই, কিন্তু শালিনী নামের একটা মেয়ে ইন্সপেক্টরকে বলে সে মালার গাড়ি পার্কিং লটে দেখেছে। কনস্টেবল তখন মালার ফ্ল্যাটের কলিং বেল বাজিয়ে চেক করে দেখে ভিতরে কেউ আছে কিনা, কিন্তু কোনো সাড়া না পেয়ে ইন্সপেক্টর ভাবে মালা হয়তো বাইরে গেছে। এরপর ইন্সপেক্টর সিসিটিভি ফুটেজগুলো চেক করতে চাইলে ফারাহ নামের একটি মেয়ে তাকে ফুটেজগুলো দেখায়। সেখানে দেখা যায় যে কেউ একজন সিসি ক্যামেরার নিচে দাঁড়িয়ে সেগুলোকে আঘাত করে নষ্ট করেছে, যার ফলে সেই ব্যক্তিটি ক্যামেরাতে ধরা পড়েনি। 4টি ফ্ল্যাটে 3 জনে উপস্থিত আছে, কিন্তু মালার গাড়ি আছে অথচ মালা নেই। এই ব্যাপারটা দেখে ইন্সপেক্টরের কিছুটা সন্দেহ হয়, যে কারণে সে মালাকে কল দিতে বললে ফারাহ মালার নাম্বারে কল করে দেখে ফোন সুইচ অফ। ইন্সপেক্টর তখন মালার ঘরের চাবি আর কার কাছে আছে জানতে চাইলে শালিনী নামের একটা মেয়ে বলে মালার রুমমেট পবিত্রার কাছে অন্য একটা চাবি আছে। ফারাহর কাছে পবিত্রার ফোন নাম্বার থাকার কারণে সে পবিত্রাকে কল করে। তখন ইন্সপেক্টর পবিত্রাকে মালার ঘরের চাবিটা নিয়ে আসতে বললে পবিত্রা বলে সে এখন বাইরে আছে, তাই আসতে পারবে না। কথা বলা শেষে পবিত্রা কিছু একটা ভাবতে থাকে, আর তখনই দেখতে পায় একটা লোক মালাকে সাইকো আর পবিত্রাকে বিশ্বাসঘাতক বলছে। পবিত্রা তখন দুজনের ছবিটা ভেঙে ফেলে রাগ করে সেখান থেকে চলে যায়। মালা আর পবিত্রার মাঝে আসলে কি হয়েছে এটা আমরা আরও সামনে গেলে জানতে পারবো। তো যাই হোক, সিন চলে আসে মাধির কাছে। দরজার পাশে দাঁড়িয়ে এত কিছু শোনার পর সে ভাবতে থাকে সিসিটিভি ভেঙে ফেলা, তিলকের মিথ্যে বলে মালার পার্সেল নেওয়া, এসবের পেছনের রহস্যটা কি? তাহলে কেউ কি মালাকে সূক্ষ্ম প্ল্যান করে খুন করেছে? আর যদি সেটাই হয় তো এখানে তাকে কেন ফাঁসানো হয়েছে? এগুলোর সাথে তার কি সম্পর্ক? তো মাধি ফ্রাস্ট্রেট হয়ে সেখান থেকে বের হওয়ার জন্য পথ খুঁজতে থাকে। এমন সময় সে মালার ট্যাব দেখতে পেলে হাতে নিয়ে দেখে সেটা লক করা আছে। কোনো উপায় না পেয়ে মালার ডেড বডি থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটা আনলক করে। এরপর ট্যাবে ম্যাপ বের করে অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার পথটা দেখে নেয়। বারান্দায় পুলিশ তাই জানালা দিয়ে পালানোর জন্য রান্নার একটা চামচ নিয়ে জানালার নাট খুলতে শুরু করে। এদিকে বিল্ডিংয়ের ম্যানেজার মালার ফ্ল্যাটের মাস্টার কি নিয়ে আসলে ইন্সপেক্টর কনস্টেবলকে দরজা খুলতে বলে। তো বন্ধুরা, মাধিকে আজও এই গ্যারাকল থেকে বের হতে পেরেছিল নাকি সে পুলিশের হাতে ধরা পড়েছিল? জানতে হলে দ্বিতীয় পর্বে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।